দেব এমন একজন সুপারস্টার যার কোনো নতুন সিনেমা আসলে সেই সিনেমাটা সফল হবে কি হবে না এর দিকে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি তাকিয়ে থাকে। এই কথাটা যদি আমি বলি খুব একটা বাড়িয়ে বলা হবে না। এমনকি একটু অ্যাম্বিশাস হয়ে এটাও বলা যায় যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি টিকে থাকবে কিনা, আগামী দিনে কতটা ভালো করবে, এর 50% শুধুমাত্র দেবের সিনেমার সাফল্যের উপর নির্ভরশীল। আর আপনি যদি আমার কোনো কথার সাথে একমত নাও হতে পারেন, তাহলেও এটা তো অন্তত মানতে হবে যে দেব এখন বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সেরা সুপারস্টার, যার জার্নিটা খুব একটা সহজ ছিল না। যে অভিনয় ভালো করতে পারে না, এমনকি ঠিকঠাক বাংলা উচ্চারণ পর্যন্ত করতে পারে না, সে যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকবে, এতদিন টিকে থাকবে, এটাই একটা সময় পর্যন্ত ভাবা যেত না। 2006-07 সালে দেব যখন অগ্নিশপথ, আই লাভ ইউ এইসব সিনেমা দিয়ে ডেবিউ করছেন, সেই সময় যদি আমি আপনাকে বলতাম যে 18 বছর বাদে দেব বাংলা ইন্ডাস্ট্রির মুখ হয়ে উঠবেন, আপনিও সেই সময় মানতে পারতেন না, সে আপনি যত বড়ই দেব ভক্ত হয়ে থাকুন না কেন। হ্যাঁ, সবাই মানতো যে দেব ভালো নাচ করে, লম্বা চওড়া দেখতে, কিন্তু বাংলা সিনেমার হিরো, সে ভালো করে বাংলা বলতে পারে না, অভিনয়টা তো পারেই না। সেই হিরো রঞ্জিত মল্লিক, ভিক্টর ব্যানার্জি, চিরঞ্জিতের পর প্রসেনজিৎ, জিৎ এদের সাথে কম্পিটিশনে টিকে থাকতে পারবে, এটা ভাবাই একটা বিশাল বড় ব্যাপার ছিল। তাহলে দেব পারলেন কি করে? আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে বেশ কয়েকটা পয়েন্ট বলবো। ভিডিও ভালো লাগবে, শেষে গিয়ে না হয় লাইক করে দেবেন। আর আমার সাথে যদি একমত না হতে পারেন, কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখে জানাবেন। দেব কেন সফল, এই নিয়ে অনেকেই অনেক কিছু বলতে পারে, কিন্তু আজকের ভিডিওটা স্পেশাল তার কারণ আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে, আমি যেগুলো চোখের সামনে দেখেছি, যেগুলো আমার আশেপাশের মানুষদের সাথে ঘটেছে, তার থেকে বলবো যে দেব বাংলা সিনেমার হিরো হিসাবে কেন এত সফল। তো প্রথমেই ট্রোলিং দিয়ে শুরু করা যাক। দেখুন, দেবকে তো তোতলা বলে কম ট্রোল করা হয়নি। আমি খুব কাছ থেকে দেখেছি। আমার সহকর্মী অলোক, সে সেই সময় অসাম সালা পেজটা চালাতো। শুধু অলোকই বোধহয় দেবকে নিয়ে হাজারখানেক মিম বানিয়েছে, আর বাকি ফেসবুকের পেজ হিসাব করলে বোধহয় লাখখানেক মিম হবে। কি না, দেব অভিনয় করতে পারেন না, আর দেব তোতলা। হ্যাঁ, দেবের দুর্বলতা ছিল অভিনয়ের ক্ষেত্রে, তিনি বাংলা ভালো বলতে পারতেন না, মানে এখনো হয়তো ততটা ভালো পারেন না, কিন্তু দেব পাবলিকালি কখনো এই ট্রলগুলো নিয়ে রিয়াক্ট করেননি, বরঞ্চ তিনি এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছেন। দীর্ঘদিন পর্দার পিছনে নিজেকে ঘষা মাজা করেছেন, যাতে তিনি ক্রমশ তার অভিনয়ের দুর্বলতাটা কাটিয়ে উঠতে পারেন, যাতে তিনি আগের থেকে অন্তত বেটার বাংলা বলতে পারেন। হেটার্সদের জবাব তিনি কাজ দিয়েই দিয়েছেন। আবার অন্যদিকে দেখুন, দেবের যারা কম্পিটিটর ছিলেন, তাদের মধ্যে জিতের সিনেমা এখন আর আগের মতো অতটা ভালো চলছে না। যিশু সেনগুপ্ত, তিনি বাংলা ইন্ডাস্ট্রিকে তো প্রায় বিদায় জানিয়ে ফেলেছেন, তিনি সাউথে বা মুম্বাইতে কাজ করছেন। সোহম তো কম্পিটিশনেই নেই, তিনি এখন ক্রমশ সহনায়ক বা পার্শ্ব অভিনেতা হয়ে উঠছেন। শুধুমাত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর দেব, এই দুজন নায়ক দীর্ঘদিন ধরে নিজেদের জায়গাটা ধরে রাখতে পেরেছেন, বলা যায় যে আরো উঁচুতে নিয়ে যেতে পেরেছেন। প্রসেনজিৎ হার্ড কোর কমার্শিয়াল সিনেমাতে অভিনয় করতেন, কিন্তু ঋতুপর্ণ ঘোষের হাত ধরে তিনি ক্রমশ ইন্টেলেকচুয়াল বাঙালির ড্রয়িং রুমে ঢুকে পড়লেন। তারপর সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে তার পুনর্জন্ম হলো বলা যায়। কিন্তু দেবের তো কোনো সৃজিত বা ঋতুপর্ণ ঘোষ ছিলেন না। যখন হার্ডকোর কমার্শিয়াল সিনেমার ধারাটা ক্রমশ শুকিয়ে যাচ্ছে, যখন বাংলাতে সিঙ্গেল স্ক্রিন ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে, সেই সময় দেব কিন্তু বেশ কিছু সিনেমা এমন করলেন যেগুলো শহুরে দর্শকদের জন্য। ককপিট, চ্যাম্প, কবির এইসব সিনেমা একটাও কিন্তু সেভাবে সফল হতে পারলো না, কিন্তু এই সিনেমাগুলো ছিল একটা সিঁড়ি, যে সিঁড়ির ধাপ বেয়ে দেব আজকের দেব হয়ে উঠেছেন। এই সিনেমাগুলো করে দেব নিজেকে অভিনেতা হিসেবে একটু জাতে তুলে নিয়ে গেলেন, তার সাথে সাথে মাল্টিপ্লেক্স দর্শককে নিজের ফ্যান বানিয়ে ফেললেন। এই দর্শকই কিন্তু পরে প্রজাপতি, টনিক এইসব সিনেমা দেখতে যাবে। এই দর্শকই উইন্ডোজ প্রোডাকশনের সিনেমা দেখতেন। দেব সেটা লক্ষ্য করলেন, তিনি উইন্ডোজের মতো সেই সময় যেটা সব থেকে সাফল্য পাচ্ছে তাদের মতো সিনেমা বানানো শুরু করলেন। আর এই সিনেমা বানানোর জন্য তিনি সেই সব ডিরেক্টরদেরই নিয়ে আসলেন, হোক সে নতুন ডিরেক্টর, তিনি ঝুঁকি নিলেন এবং সেই ডিরেক্টরদেরই নিয়ে আসলেন যারা এরকম ফ্যামিলি ড্রামা বানাতে ভালো পারে। ফলাফল আপনার হাতের সামনেই দেখতে পাচ্ছেন। প্রজাপতি, টনিকের সাফল্য শুধু নয়, দেব এখন মাল্টিপ্লেক্সের দর্শকদেরও হলে টেনে নিয়ে আসছেন। এর পরের পয়েন্টে বলবো দেবের প্রমোশন পলিসি। আমি নিজের চোখে দেখেছি, নিজের সামনে দেখেছি। রোমাঞ্চপিডিয়া চ্যানেলের মিঠুন, আমার প্রিয় একজন ভাই, সহকর্মী, সে কিন্তু সিনেমা নিয়ে কোনো ভিডিও বানাতো না, সে ইতিহাস নিয়ে ভিডিও বানাতো। দেব যখন বাঘা যতীন সিনেমাটা রিলিজ করলেন, তার আগে কিন্তু মিঠুনকে একটা ইন্টারভিউ দিলেন। সোশ্যাল মিডিয়াকে আজকাল কেউ অস্বীকার করতে পারে না। অন্যান্য সিনেমা রিলিজ করার আগেও সোশ্যাল মিডিয়াতে প্রমোশন হয়, কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোথায়, কার কাছে, কিভাবে প্রমোশন করলে সঠিক দর্শকের কাছে পৌঁছে যাওয়া যাবে, এটা তার একটা জ্বলন্ত উদাহরণ। বাঘা যতীনের আগে দেব শুধুমাত্র ফিল্ম রিভিউ চ্যানেলেই ইন্টারভিউ দিলেন না, তিনি বেছে বেছে ইতিহাস নিয়ে যারা ভিডিও বানান সেই সব চ্যানেলে গেলেন, সেই সব চ্যানেলের দর্শকদের, ভিউয়ারদের তিনি হলে টেনে আনার ব্যবস্থা করলেন। এই প্রসঙ্গে বলি, মুভির প্রমোশন কিভাবে করতে হয়। আজকে তো প্রমোশনেরই যুগ, মার্কেটিং এর যুগ, প্রচারের যুগ। কিভাবে যে প্রচার করতে হয় সেটা দেবের থেকে শেখা উচিত সবার। হইচই আনলিমিটেড সিনেমাটা যখন আসলো, তখন চারিদিকে কার্টুন, ইমোজি এইসব দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছিল। মেট্রো রেলের সিনেমার প্রমোশন দেবের আগে তো কেউ ভাবেনি। বম্বেতে হতো, কিন্তু কলকাতায় একটা সময় অবধি অনেক ফিল্ম স্টারের না কুচু মনোভাব ছিল যে সাধারণ সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেল এদের কাছে আমরা কি যাব, আমরা যাবো তো বড় বড় মিডিয়া হাউসের কাছে। দেব কিন্তু কোনোদিন এই না কুচু মনোভাবটা দেখাননি। আমাদের ইউটিউবের বঙ্গাই উঠতে বসতে তাকে নিয়ে নানা রকম মজা করতো, নানা রকম ভিডিও বানাতো, অথচ তার সাথে দেব নিজে কোলাবোরেশন করে ভিডিও বানালেন। এখন সবাই সেই পথ অনুসরণ করছে। কিন্তু প্রচার করলেই তো শুধু হলো না, কথা দেওয়া হচ্ছে যেটা, সেই কথাটা তো রাখতে হবে। ট্রেলার যেদিন যে সময় আসার
আসার কথা সেদিন সেই সময়ই আসতে হবে। দেব কিন্তু কখনো মিস ডেলিভার করেন না, যেটা প্রমিস করেন আমাদের সেটাই দেন। বড় বড় প্রোডাকশন হাউস তারা ট্রেলার লঞ্চ একরকম অ্যানাউন্সমেন্ট করেন, অন্য ডেটে রিলিজ করে। কি ভিডিও এখন অব্দি দেখছেন তো? ভালো লাগছে তো? পয়েন্টগুলোর সাথে একমত হচ্ছেন তো? তাহলে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলি, দেব কিন্তু নিজের ফিজিককে ইচ্ছা মতো চেঞ্জ করেছেন, আরও ঠিক করে বলতে হয় প্রয়োজন মতো চেঞ্জ করেছেন। তাপস পাল, সোহমের মতো হিরোরা সময়ের সাথে সাথে ওজন বাড়িয়ে ফেলেছেন, আর দেব তিনি মাসল বাড়িয়ে ফেলেছেন। এমনিতেই দেবের স্ক্রিন প্রেজেন্সটা কিন্তু খুবই ভালো। বাংলাতে যে প্যাকেজটা ছিল না, একজন হিরো তাকে মাচও দেখতে হবে, সে অ্যাকশন করতে পারবে, তার স্ক্রিন প্রেজেন্স ভালো হতে হবে, এবং তার সাথে সাথে সে একদম এখনকার যুগের মতো মুম্বাইয়ের মতো নাচতে পারবে। এই প্যাকেজটা দেব প্রথম থেকে দিয়েছেন, কিন্তু সময়ের সাথে সাথে সেই প্যাকেজটা আরো বেটার হয়ে গেছে। শেষ পয়েন্ট, সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, দেব কখনো নিজের ইমেজটাকে নষ্ট হতে দেননি। আমাদের বাংলা থেকে বহু অভিনেতা রাজনীতিতে যোগদান করেছেন, ইচ্ছেতে হোক বা অনিচ্ছাতে হোক, কিন্তু রাজনীতিতে যোগদান করা সত্ত্বেও সব থেকে কম শত্রু তৈরি করেছেন যে মানুষটা, আমার ধারণা তার নাম দেব। এই যে দীর্ঘদিন ধরে নিজের ডাউন টু আর্থ ভালো মানুষ ইমেজটাকে মেনটেন করে যাওয়া, এটা জিতও করেছেন, কিন্তু দেবের কাজটা আরো কঠিন ছিল, কারণ তিনি পলিটিক্সের কাদায় নেমেছিলেন। তাহলে সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়ালো? দেব আসলে সব থেকে বেশি বুদ্ধি খাটিয়েছেন, বাংলা ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি ডেডিকেশন দেখিয়েছেন। সঠিক সময়ে সঠিক ডিরেক্টরকে নির্বাচন করা, সঠিক সময়ে সুইচ করা, নিজেকে মেনটেন করা, নিজেকে ঘষা মাজা করা, নিজের পরিষ্কার ইমেজটাতে কোথাও দাগ লাগতে না দেওয়া, মানুষের ট্রোলিং এর জবাব দেওয়া, সেটা মুখে নয় কাজে জবাব দেওয়া, তিনি প্রতিটা জিনিস সফলভাবে করে দেখিয়েছেন। রিস্ক নিয়েছেন, তবে সেটা ক্যালকুলেটিভ রিস্ক। ধৈর্য ধরে মাটি কামড়ে পড়ে থেকেছেন দিনের পর দিন। তার জন্যই দেব আজকের দেব হয়ে উঠতে পেরেছেন, তার জন্যই তিনি সফল হতে পেরেছেন। এত রকম ত্রুটি নিয়ে, এত রকম সমালোচনা নিয়ে, এত রকম অভাব নিয়ে একজন হিরোর এই জায়গাতে উঠে আসা, তার থেকেও বড় কথা এতদিন ধরে সেই জায়গাটাকে ধরে রাখা, ব্যাপারটা জাস্ট রূপকথার গল্পের মতো। কি বলেন আপনারা? কমেন্টে আপনার মতামত দেখতে চাই। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সিনেমা দেখবেন।